সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ভিডিও ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নার্গিস আক্তার, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর একটি গণিত ক্লাস নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রাথমিক গণিত বই, ডায়েরি এবং কলম নিয়ে বসছো তো? আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে আমি তোমাদের কি করিয়েছিলাম সেটা মনে আছে? আমি জানি তোমাদের মনে আছে। হ্যাঁ, সঠিক বলেছ। আমি তোমাদের অধ্যায় চার থেকে একটি যোগ্যতাভিত্তিক অঙ্ক এবং জ্যামিতি অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করেছিলাম, তাই না? মনে আছে তো? আচ্ছা, তাহলে আমি যে যোগ্যতাভিত্তিক অঙ্কটা করিয়েছিলাম সেটা কি করিয়েছিলাম? হ্যাঁ, সঠিক বলেছ। সেটা একটা উদ্দীপক লেখা ছিল। ওই উদ্দীপক থেকে বলা ছিল, প্রশ্ন ছিল যে গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। মনে আছে তো? আমি জানি তোমাদের সবার মনে হয়ে গেছে, তোমরা এটা ভালোভাবে পারো। গুণফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে গুণফল সমান সমান গুণ্য গুণ গুণক। তারপরে প্রশ্ন ছিল কি, আরেকটা ছিল যে গুণ্য, উদ্দীপকের গুণ্য কোনটি? তা আমরা গুণ্যটা কিভাবে বের করব? সঠিক বলেছ, গুণ্যটা বের করব যে সংখ্যাকে গুণ করা হয় সেই সংখ্যাটাই হলো কি গুণ্য। সঠিক হয়েছে। এবার আমরা জ্যামিতি অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়েছিলাম সেখান থেকে মিস দু একটা আলোচনা করি। হ্যাঁ, জ্যামিতি শব্দের অর্থ কী? জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে, সঠিক বলেছ, জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। আমরা আরও পড়েছিলাম কোন পরিমাপের একক কী, তাই না? আমি জানি তোমরা সেটাও পারো। কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। সঠিক বলেছ, তোমরা অনেক ভালোভাবে পড়েছ, সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমাদের নতুন পাঠ শুরু করছি। আমি তোমাদের নতুন পাঠে করাবো অধ্যায় 7 বাংলাদেশের মুদ্রা ও নোট। সেখান থেকে পৃষ্ঠা 76 কিছু খালিঘর করাবো, পৃষ্ঠা 81 পৃষ্ঠা 80 যোগ এবং বিয়োগ অঙ্ক করাবো এবং পৃষ্ঠা 81 কিছু সমস্যা সমাধান করাবো। তো নতুন পাঠে যাওয়ার আগে আজকের ক্লাসের শিক্ষণফলটা একটু জেনে নাও। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. বাংলাদেশি মুদ্রা কয়টি তা বলতে পারবে। 2. বাংলাদেশি নোট কয়টি ও কী কী তা বলতে পারবে। 3. সমস্যা সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা, তো তাহলে চলো আমরা নতুন পাঠে চলে যাই। নতুন পাঠে শুরু করার আগে আমি তোমাদের জন্য একটা চার্ট নিয়ে আসছি, তোমরা একটু চার্টটা দেখে নাও। তো শিক্ষার্থীরা, অধ্যায় 7 বাংলাদেশি মুদ্রা ও নোট। দেখো, বাংলাদেশি মুদ্রা, বাংলাদেশি মুদ্রাগুলো দেখো, এখানে লেখা আছে, দেখো এখানে কত লেখা আছে? 1 পয়সা, এটা হচ্ছে কি 5 পয়সা, এটা হচ্ছে 10 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 50 পয়সা, এটা হচ্ছে 1 টাকা। 1 টাকাকে আমরা আবারও কি বলতে পারি? 100 পয়সা, 100 পয়সা বা 1 টাকা। এটা হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 5 টাকা। তাহলে এই বাংলাদেশি মুদ্রা কয়টি পেলাম আমরা এখানে? বাংলাদেশি মুদ্রা আমরা এখানে কয়টি পেয়েছি? 8টি। ঠিক আছে শিক্ষার্থীরা? তো এই 100 পয়সা সমান, আমি আবারও বললাম যে 1 টাকা সমান কত? 100 পয়সা। 100 পয়সায় 1 টাকা হয়। তাহলে আমরা বাংলাদেশি মুদ্রা কয়টি পেয়েছি? 8টি পেয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার আমরা বাংলাদেশি নোট কয়টি সেটা দেখব। তো শিক্ষার্থীরা, এবার আমরা বাংলাদেশি নোটটা দেখব। বাংলাদেশি নোটে দেখো প্রথমে কি, এটা হলো 1 টাকা, তারপরে এটা হলো কি 2 টাকা, এটা হলো 5 টাকা, আর এটা হলো 10 টাকা, এটা কি 20 টাকা, এটা হলো 50 টাকা, আর এটা হলো কিসের নোট? 100 টাকার নোট। তারপরে হচ্ছে কি, এটা 500 টাকার নোট, আর এটা হচ্ছে কি 1000 টাকা নোট। তাহলে আমরা বাংলাদেশি নোট কয়টি পেলাম? বাংলাদেশি নোট আমরা
কয়টি পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বাংলাদেশি নোট কয়টি? 9টি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর নোট এবং মুদ্রাগুলো তোমাদের চিনতে হবে, দেখে যেন বলতে পারো এটা কত টাকার মুদ্রা, এটা কত পয়সার মুদ্রা এবং এটা কত টাকার নোট, ঠিক আছে? আর বাংলাদেশি মুদ্রা কয়টি বলেছি মিস? 8টি। আর বাংলাদেশি নোট কয়টি? 9টি, ঠিক আছে? তো শিক্ষার্থীরা চলো আজকে অঙ্ক আমরা শুরু করি। আজকে আমি অধ্যায়ের সাথে বাংলাদেশি মুদ্রা ও নোটের পৃষ্ঠা নাম্বার 76 থেকে তোমাদের প্রথমে অঙ্ক শুরু করব, খালিঘর, ঠিক আছে? পৃষ্ঠা 76। তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের নতুন পাঠে প্রথমে অধ্যায় 7 বাংলাদেশি মুদ্রা ও নোটের পৃষ্ঠা 76-এর সমাধান করি, 2 নং সমাধান করি, এর খালিঘর করাবো। দেখো এখানে 5 নম্বরে কি লেখা আছে? 1 টাকার 100টি নোট সমান খালিঘর টাকা, অর্থাৎ 1 টাকার 100টি নোটে কত টাকা হয়? তাহলে 1 টাকার 100টি নোটে কত হবে? সঠিক বলেছ, 1 টাকার 100টি নোটে 100 টাকায় হবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 100 লিখতে পারি, তাই না? তারপরে দেখো 6 নম্বরে কি বলেছে? 6 নম্বরে বলেছে 100 টাকার 10টি নোট সমান ড্যাশ টাকা। 100 টাকার 10টি নোটে কত টাকা? দেখো 100 টাকার, এখানে আমরা রাফ লিখেও শুরু করতে পারি। দেখো 100 টাকার কয়টি নোট বলেছে? এখানে 10টি নোট। তাহলে একটি নোটে 100 টাকার 2টা নোটে কত হয়? সঠিক বলেছ, 100 টাকার 2টা নোটে হয় 200 টাকা। তাহলে 3টা নোটে কত হবে? 300 টাকা। 4টা নোটে কত হবে? 400 টাকা। 5টা নোটে কত হবে? 500 টাকা। এরকম 10টি নোটে কত হবে? আমরা এটাকে গুণও করতে পারি, 10 দিয়ে এটাকে গুণ করলেও আমরা এটা লিখতে পারি। দেখো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সহজ পদ্ধতিতেও করতে পারি, তারপরেও মিস করে দিচ্ছি। দেখো 0 দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করি তাহলে কি হয়? 0 হয়। এই 0 0, এই 0 0, তারপরে শতকের ঘরে আছে কি? 1 0 0, ঠিক আছে? তাহলে আমাদের এককের ঘরের অঙ্ক শেষ। এককের ঘরে একটা 0 দিয়ে দিলাম। এবার আমরা এই দশকের ঘরের সংখ্যা দিয়ে আবার ওপরের এককের ঘরের সংখ্যাকে গুণ করব। আমরা তো গুণ পারি, তাই না? তাহলে কি হলো? 1 0 0, 1 0 0, 1 1 1, তাই না? তাহলে আমরা কত পেলাম? এখন আমরা এটা যোগ করে নিব। তাহলে আমরা কত পেলাম? 1000 পেলাম, তাই না? তাহলে কি করতে পারি আমরা? হ্যাঁ, এই 100 টাকার 10টি নোটে কত হয়? কত টাকা হয়? 1000 টাকা। এই খালি ঘরে কত বসবে? 1000 বসবে, ঠিক আছে? এবার দেখো আমি এই পাশে রাফ করে দেখাই। রাফ 5 টাকার 100টি নোট সমান ড্যাশ টাকা। 5 টাকার 100টা নোটে কত টাকা হবে? কি বেশি হবে না 5 টাকার 100টা নোটে? হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? 5 দিয়ে 100কে গুণ করতে পারি। তাহলে কত টাকা হবে সেটা আমরা বুঝতে পারি। ধরো 5 টাকার 5টা নোটে কত হয়? 5 5 25। তাহলে 5 টাকার 100টি নোটে কত টাকা হবে? এটাও আমরা কি করতে পারি? গুণ করতে পারি। তাহলে আমরা কি করব? এই 5 দিয়ে 100কে গুণ করে ফেলি। তাহলে দেখো 5 0 0, 5 0 0, 5 1 5। তাহলে আমরা কত পেয়ে গেলাম? হ্যাঁ, আমরা পেয়ে গেলাম 500 টাকা। তাহলে কি 5 টাকার 100টি নোট সমান কত হয়ে গেল? 500 টাকা হয়ে গেল। আমরা এই খালি করে 500 টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো 20 টাকার খালিঘরটি নোট সমান 100 টাকা, অর্থাৎ 20 টাকার কয়টি নোটে 100 টাকা হয়? তাহলে এটা কি করতে হবে? এটা তো টাকার সংখ্যাটা দিয়ে দিয়েছে। এখন আমরা কিসের সংখ্যা বের করব? নোটের। কয়টি নোটে 100 টাকা হয়? কত টাকার? 20 টাকার। তাহলে 20 টাকার 2টা নোটে কত টাকা হয়? সঠিক বলেছ, 2টা নোটে হয় 40 টাকা। তাহলে 3টা নোটে কত হবে? 60 টাকা।
তাহলে 4টা নোটে কত? সঠিক বলেছ, 80 টাকা। তাহলে এই 5টা নোটে কত হবে? 100 টাকা। এখানে কি লিখতে পারি? 5 100 টাকার ড্যাশটি নোট সমান 500 টাকা। মানে 100 টাকার কয়টি নোটে 500 টাকা হয়? এবার আমরা নোটের সংখ্যা বের করছি, তাই না? তাহলে 100 টাকার কয়টি নোটে 500 টাকা হয়? ধরো 200 টাকা হবে কয়টি নোটে? 2টি নোটে। তাহলে 3টি নোটে কত টাকা হবে? 300 টাকা। 4টি নোটে কত হবে? 100 টাকার 4টি নোটে হবে 400 টাকা। তাইলে 5টি 100 টাকার নোটে কত হবে? 500 টাকা হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সঠিক বলেছ, আমরা এটা 5 লিখতে পারি। ঠিক আছে, আমরা তো নোটগুলো চিনি না? তাহলে এই অঙ্কটা কি আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার চলো শিক্ষার্থীরা আমরা পৃষ্ঠা নাম্বার 80-তে চলে যাই। পৃষ্ঠা নাম্বার 80, তোমরা সবাই পৃষ্ঠা নাম্বার 80 বের করো। দেখো এখানে 1 নম্বরে আছে কি? 1 নম্বরে আছে 30 টাকা 10 পয়সা যোগ 10 টাকা 80 পয়সা। আমি লিখছি, দেখো 1 নাম্বার। তাহলে এটাই হলো কি? পাশাপাশি যোগ। আমরা যোগ করেছি না, আমরা অধ্যায় 2-এ যোগ করেছি। তো ওই যোগ অঙ্ক আমরা কিভাবে পাশাপাশি যোগ অঙ্কগুলো কি করেছি? আমরা রাফ করে ওপর নিচ করে নিয়েছি। আমরা এটাও এভাবে ওপর নিচ করে নিব। দেখো রাফ 30 টাকা কত? 10 পয়সা। তারপরে হচ্ছে টাকার নিচে টাকা বসবে, পয়সার নিচে পয়সা বসবে। এবার যোগ 40 টাকা কত পয়সা? 80 পয়সা, তাই না? এটাকে আমরা যোগ করব উপর নিচ করে। তো আমরা পয়সাটা আগে যোগ করি। আমরা নর্মালি যোগ যেভাবে করি ডান পাশ থেকে আমরা ঠিক সেভাবে করব। দেখো এখানে 0 আছে, নিচেও 0, তাহলে 0 0। তারপরে দেখো দশকের ঘরে আছে কত? উপরে 1, 1-এর সাথে 8 মিলালে কত হয়? 9। তাহলে কি হলো? 90 পয়সা। এবার আমরা টাকাটা যোগ করে নেব। দেখো এখানে কি আছে? উপরে আছে 0, নিচেও আছে 0, ঠিক 0 0 বসবে। তারপরে 3-এর সাথে 4 যোগ করলে কত হয়? 7। তাহলে আমরা কত পেলাম? 70 টাকা 90 পয়সা। এখানে আমরা সমান সমান দিয়ে এখানে লিখে দিলাম কত? 70 টাকা 90 পয়সা। ঠিক আছে, এবার আমরা 2 নাম্বার অঙ্ক করব। তো শিক্ষার্থীরা চলো, 47 টাকা 70 পয়সা বিয়োগ 29 টাকা 75 পয়সা। এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা বিয়োগ করতে হবে। আগের অঙ্কটা আমরা যোগ করেছি, এই অঙ্কটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে চলো রাফ করে নেই। রাফ 47 টাকা 70 পয়সা। তারপরে আছে কি? বিয়োগ 29 টাকা কত? 75 পয়সা। এটাকে আমরা কি করব? বিয়োগ করব, তাই না? তো সাধারণত আমরা বিয়োগের সময় কি করি? হ্যাঁ, বিয়োগের সময় দেখো বিয়োজন যদি ছোট হয় তাহলে আমরা এটারে কি করি? উপরের সংখ্যাটারে কি বলে? বিয়োজন, তাই না? তো এই বিয়োজন যদি ছোট হয় তাহলে এটাকে কি করতে হয়? হ্যাঁ সঠিক বলেছো, এটাকে বড় করতে হয়। তো এইখানে যেহেতু এটা আমাদের টাকা পয়সার অঙ্ক, এটা আমরা কি করতে পারি? এই যে এখানে যে টাকা 47 টাকা, এই টাকা থেকে আমরা 1 টাকা ধার নিয়ে এই যে পয়সার সাথে মিলাবো। পয়সার সাথে কি টাকা মেলানো যায়? না। কি মেলানো যায়? পয়সা। তাহলে 1 টাকা সমান আমরা কি? তাহলে আমরা জানি কি 1 টাকা সমান 100 পয়সা। এই 70 পয়সার সাথে 100 পয়সা মিলাবো, মিলিয়ে তারপরে আমরা বিয়োজন। দেখো এখানে মিলিয়েছি, এই 70 পয়সার সাথে 100 পয়সা মিলালে কি হয়? 170 পয়সা। সেটা থেকে আমরা কি করব? এই 75 পয়সা বাদ দিব। তাহলে দেখো আমরা বিয়োগ যেভাবে করি ঠিক সেভাবে করব। দশকের ঘর থেকে 1 10 নিব, নিয়ে এই 0 সাথে মিলাবো। তাহলে কত হয়? 10।
10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5। কত থাকে? 5 থাকে। হাতে আছে কত? 1। 1 আমরা কি করব? এই দশকের ঘরের সংখ্যা থেকে বাদ দিব। তাহলে দশকের ঘরের সংখ্যা এখানে আছে 7। 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 6। তো আবার দেখো নিচে এই বিয়োজ্যটা বড় হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি করব? এই এই 100 এই শতকের ঘর থেকে 100 অর্থাৎ আবার 10 এই দশকের ঘরের 6-এর সাথে মিলাবো। তাহলে কত হয়? 16। 16 থেকে আমরা কত বাদ দিব? 7 বাদ দিব। অর্থাৎ 7-এর পর থেকে 16 পর্যন্ত গুনতে হবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে কত হলে? 9 হলে। হাতে আছে কত? 1। 1 থেকে এই 1 আমরা বাদ দিব। তাহলে থাকে কত? 0। তাহলে বাম পাশে শূন্যর দরকার নেই। আমরা কত পয়সা পেয়ে গেলাম? 75 পয়সা। কত পয়সা? 75 পয়সা। এটা আমরা এখানে লিখে দিলাম। 75 কত পয়সা পেয়ে গেলাম? 95 পয়সা। এই 95 পয়সা আমরা লিখে দিলাম। এখন দেখো আমরা এখন টাকাতে যাব। এই যে 47 টাকা থেকে আমরা কি 1 টাকা আগে নিয়েছি, তাই না? তাহলে কি 1 টাকা বাদ দিতে হবে না হাতে? হ্যাঁ, তাহলে এই 47 টাকা থেকে 1 টাকা বাদ দিলে থাকে কত? সঠিক বলেছ, থাকে 46 টাকা। তাহলে 46 টাকা থেকে আমরা এখন 29 টাকা কি করব? বাদ দিব। 46 টাকা এটা থেকে আমরা কি করব? 29 টাকা বাদ দিব। তাহলে কত থাকে দেখো আবার এই 6টাকে এখানে দশকের ঘর থেকে 1 দশ নিয়ে যোগ করব 6-এর সাথে। তাহলে কত হয়? 16। 16 থেকে কত বাদ দিব? 9। অর্থাৎ 9 আছে, 16 হবে করতে হলে 9-এর পর থেকে গুনতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 7 হলে, তাই না? তারপরে হাতে আছে কত? 1। 1 আমরা এই দশকের ঘরের সংখ্যাটার থেকে বাদ দিব। তাহলে কত থাকে? 3। 3 থেকে এর নিচে আছে কত? 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে। তাহলে কত এখানে পেলাম? হ্যাঁ, এখানে পেলাম আমরা 17 টাকা। তাহলে এটা কত হলো? 17 টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা কত পেলাম? 17 টাকা 95 পয়সা। এই যে এখানে এটা লিখে ফেলছি। 17 টাকা 95 পয়সা। তোমরা কিন্তু উত্তর লিখবে, ঠিক আছে? উত্তরগুলো লিখে দিতে হবে। তাহলে মিস এটার উত্তরও লিখে দিই। এটার উত্তর লিখতে কত উত্তর? 70 টাকা 90 পয়সা। ঠিক আছে? আর এটার উত্তর হচ্ছে 2 নম্বরেরটার উত্তর হচ্ছে কত? 2 নম্বরেরটার উত্তর হচ্ছে 17 টাকা 95 পয়সা। অবশ্যই উত্তর লিখতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, এবার আমরা 3 নাম্বার অঙ্ক করব। কত নাম্বার অঙ্ক করব? 3 নাম্বার। আমরা যখন যোগ করব তখন যোগ করলে পয়সা যদি 100 পয়সার উপরে হয়ে যায় তখনই আমরা এটাকে কি করব? টাকাতে নিয়ে যাব। কারণ আমরা জানি কি 100 পয়সার সমান 1 টাকা, ঠিক আছে? তো পয়সা যদি যোগ করে দেখি যে 100 পয়সার উপরে হয়ে যায় তাহলে এটা আমরা টাকাতে নিয়ে যাব। দেখো এখানে আগে রাফ করে দেখে নিই, যদি এটা 100 টাকার উপরে হয়ে যায় 100 পয়সার তাহলে আমরা এটা টাকাতে নিয়ে যাব। 100 পয়সাটা 25 পয়সা আর এখানে হচ্ছে কি 80 পয়সা। তাহলে এই দুইটাকে যোগ করলে দেখো কি পাই? হ্যাঁ, 5-এর 5, 8-এর সাথে 2 যোগ করলে কি হয়? 10। তাহলে 105 পয়সা পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা কি এখানে 105 পয়সা লিখতে পারি? না। আমরা কি করব? আমরা জানি 100 পয়সা সমান কত? 1 টাকা, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এখান থেকে 100 পয়সা বাদ দিলে তাহলে আর কত থাকে এখানে? 5 পয়সা। আমরা এখানে 5 পয়সা লিখে দিই। তারপরে এই টাকার সাথে আমাদের যে 1 টাকা পেয়েছি এখানে 100 পয়সা নিয়ে এই 1 টাকাটা আমরা এই টাকাটার সাথে মিলিয়ে দিব। তাহলে কি হলো? দেখো এখানে রাফটাও লিখতে পারো। 69 টাকা, তারপরে কত? 28 টাকা,
তারপরে আমরা এখান থেকে কি 1 টাকা পেয়েছি, তাই না? 1 টাকাও এখানে লিখে নিতে পারো। তাহলে কত হয়ে যায় যোগ করব। তাহলে দেখো 9-এর সাথে 8 মিলালে কত হয়? 9-এর সাথে 8 মিলালে হয়, 9-এর পর থেকে 8 পর্যন্ত গণো, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17-এর সাথে 1 মিলালে কত হয়? 17, 18। এ হলো 18 আর 8, হাতে আছে 1। 1-এর সাথে আমরা কি করব? 6 মিলাবো। তাহলে কত হলো? 7। 7-এর সাথে 2 মিলালে কত হয়? 7, 8, 9। তাহলে আমরা এখানে কত পেলাম? 98 টাকা, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 98 টাকা। ঠিক আছে? তাহলে কি পেলাম আমরা উত্তর? 98 টাকা 5 পয়সা। উত্তর 98 টাকা 5 পয়সা। ঠিক আছে? এখন আমরা 5 নাম্বার অঙ্ক করব। 500 টাকা 50 পয়সা, 395 টাকা 75 পয়সা। ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু বিয়োজন ছোট হলে কি করতে পারি না? বিয়োগ করতে পারি না। তাহলে এটার কি বিয়োজন ছোট, আবার রাফ করে নিতে হবে আমাদের। এই যে রাফ লিখে মিস দেখো, যখনই বিয়োজন ছোট হবে তখনই আমরা কি করব? হ্যাঁ, আমরা এই যে এই টাকার থেকে 1 টাকা নিয়ে নিব। 1 টাকায় আমরা জানি কি 100 পয়সা। তাহলে এই 100 পয়সা এই 50 পয়সার সাথে কি করব? মিলিয়ে নিব। তাহলে কত হয়? 150 পয়সা। ঠিক আছে? এই 150 পয়সা কি বড় হয়ে গেল না এই 75 পয়সা থেকে? এখন আমরা বিয়োগ করতে পারবো এই 75 পয়সা। 150 পয়সা থেকে 75 পয়সা কি করব? বিয়োগ করব। দেখো এই শূন্যটাকে আমরা 10 ধরবো, 10 থেকে 5 বাদ দিলে কি হয়? 5 থাকে, তাই না? তারপরে আমাদের হাতে 1 আছে, এই দশকের ঘরের 5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 4। এই আবার এই 4টাকে আমরা কি করব? হ্যাঁ, এই 4টার সাথে 10 যোগ করব। তাহলে কত হলো? 14। 14 থেকে 7 বাদ দিব। এই 14 থেকে 7 বাদ দিলে কত হয়? 7 হয়। ভেরি গুড। তাহলে হাতে আছে কত? 1। 1 আবার আমরা কি করব? বাদ দিব এই শতকের ঘরের সংখ্যা থেকে। শতকের ঘরে কি আছে? ওপরে 1, নিচে কোনো সংখ্যা নেই। 1 থেকে 1 বাদ দিলে কি থাকে? 0 থাকে। তাহলে বাম পাশে 0 কোনো দরকার নেই। তাহলে আমরা কত পেলাম? 75 পয়সা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে আমরা যে এখানে কি 100 পয়সা নিয়েছি এখান থেকে, তাহলে 100 পয়সায় কি টাকা? 1 টাকা, তাই না? এই 1 টাকা আমাদের কি করতে হবে? এই 500 টাকা থেকে বাদ দিতে হবে। দেখো 500 টাকা থেকে আমরা কত টাকা বাদ দিব? 1 টাকা। ঠিক আছে? তাহলে কত টাকা থাকে দেখো, এইটাকে কি করতে হবে? হ্যাঁ, এটাকে 0টাকে কি করতে হবে? 10 যোগ করে 10 ধরতে হবে। 10 থেকে 1 বাদ দিলে কত থাকে? 9। হাতে আছে কত? 1। এই 0টাকে আবার কত ধরতে হবে? 10। 10 থেকে কত বাদ দিব আমরা? হ্যাঁ, 10 থেকে 1 বাদ দিব। তাহলে কত থাকে? 9। নিচে কোনো সংখ্যা নাই, 9-এর 9 বসে যাবে। হাতে আছে কত? 1, কারণ এটা আমরা 10 ধরেছিলাম, তাই না? তাহলে হাতের 1 আমরা এই 5 থেকে বাদ দিব। তাহলে কত হলো? কত থাকে? 4 থাকে। তাহলে আমরা কত পেলাম? হ্যাঁ, 1 টাকা বাদ দেওয়ার পরে 499 টাকা। এখন আমরা 395 টাকা এটা থেকে বাদ দিব। 395 টাকা বাদ দিলে কত থাকে দেখো? এই 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4। 9 থেকে 9 বাদ দিলে 0। 4 থেকে 3 বাদ দিলে কত থাকে? 1। তাহলে আমরা কত পেলাম? 104 টাকা। ঠিক আছে? তাহলে 104 টাকা কত পয়সা? 75 পয়সা। উত্তর 104 টাকা 75 পয়সা। ঠিক আছে? আমরা এবার পৃষ্ঠা নাম্বার 81-তে চলে যাই। সেখানে আছে সমস্যা সমাধান। আমরা কিছু সমস্যা সমাধানও করব। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা পৃষ্ঠা নাম্বার 81-তে আসি।
সবাই পৃষ্ঠা নাম্বার 81 বের করো। আমরা পৃষ্ঠা 81 থেকে সমস্যা সমাধান করব। আগে 5 নাম্বারটা। দুইটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটি নোট দেয়। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবে? তুমি যদি দোকানে গিয়ে 20 টাকার খাতা, 10 টাকার কলম কিনো আর 50 টাকার নোট দোকানদারকে দাও, তাহলে দোকানদারকে তোমাকে কিছু দিবে? হ্যাঁ, দিবে। কারণ তুমি কি করেছো? কিনেছো কম টাকার আর নোট দিয়েছো কি বেশি টাকার, তাই না? তো তুমি যে জিনিসগুলো কিনেছো সেই জিনিসগুলো কি কত টাকার এটা আগে দেখতে হবে। তাহলে এটা কি করব আমরা? এটা আমরা আগে যোগ করে নেব। অর্থাৎ যে জিনিসগুলো কিনেছে সেই জিনিসগুলোর দাম কত আগে দেখব। তো দেখো এখানে কি লেখা আছে কি? হ্যাঁ, খাতার মূল্য কত? 60 টাকা আর কলমের মূল্য আছে 45 টাকা 60 পয়সা। ঠিক আছে, তাহলে মিস সমাধানটা করছি, তোমরা দেখো। 5 নাম্বার সমাধান। খাতার মূল্য কত? 60 টাকা, কিন্তু কোনো পয়সা নাই। কিন্তু আমাদের কলমের মূল্য কি আছে? পয়সা আছে। সেজন্য আমাদের কি করতে হবে? 00 পয়সা লিখতে হবে। এই 00 পয়সা লিখে দিলাম। এবার কলমের মূল্য। কলমের মূল্য কত? কলমের মূল্য বলেছে 45 টাকা 60 পয়সা। তাহলে কলমের মূল্য হচ্ছে 45 টাকা 60 পয়সা। ঠিক আছে? হ্যাঁ, এটাকে আমরা কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। যোগের সময় তো উপরের সংখ্যার কোনো সমস্যা নেই, তাহলে উপরে 0 আছে, নিচে 0, 0 0, তারপরে উপরে আছে দশকের ঘরে 0, নিচে আছে 6, তাহলে 0-র সাথে 6 মিলালে কি হয়? 6 হয়। তাহলে আমরা কত পেলাম? 60 পয়সা। এবার আমরা টাকাটা দেখব। টাকা কত বের হয়? 5-এ 5, 0-র সাথে 5 মিলালে 5 হয়, আর 6-এর সাথে 4 মিলালে কত হয়? 10 হয়। তাহলে কত হলো? 105 টাকা 60 পয়সা। অর্থাৎ খাতা ও কলমের মূল্য কত? মোট 105 টাকা 60 পয়সা। খাতা ও কলমের মূল্য 105 টাকা 60 পয়সা। তাহলে সে দোকানদারকে বিজয় কি করেছে? দোকানদারকে একটি 500 টাকার নোট দিয়েছে, তাই না? তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? কোনো কিছু ফেরত চাইলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ করতে হয়। এটা মনে রাখবে। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে যেহেতু 105 টাকা 60 পয়সা থেকে 500 টাকা বেশি না, তাহলে দোকানদারকে সে কত টাকা দিয়েছে? 500 টাকা। এটা আগে লিখতে হবে। তাকে দোকানদারকে দিল দোকানদারকে দেয় কত? 500 টাকা। এটাও আমরা কি? এখানে পয়সা নেই, কিন্তু এখানে পয়সা আছে। তাহলে আমাদের কি লিখতে হবে? 00 পয়সা। তারপরে খাতা ও কলমের মূল্য কত? খাতা ও কলমের মূল্য কত? হ্যাঁ, 105 টাকা 60 পয়সা। এটা আমরা কি করব বলেছি মিস? বিয়োগ করব। ঠিক আছে? তাহলে এবার আমরা কি লিখতে পারি এখানে? দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবে? তাহলে কি লিখতে পারি? দোকানদার ফেরত দেবেন, দোকানদার ফেরত দেবেন 500
তাহলে আমরা কি করব, এখান থেকে 1 টাকা অর্থাৎ 100 পয়সা ধার নিব, এই পয়সার সাথে মিলাবো। শূন্য শূন্য পয়সার সাথে 100 পয়সা মিলালে কি হয়, 100 পয়সা। এখন এই 100 পয়সা থেকে আমরা কি করব, 60 পয়সা বাদ দিব। ঠিক আছে, 60 পয়সা। তাহলে থাকে কত, শূন্য। এটাকে 10 ধরলে 10 থেকে 6 বাদ দিলে কত থাকে, 4। হাতে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে শূন্য। তাহলে আমরা বাম পাশে শূন্য লিখলাম না, আমরা কত পেলাম, 40 পয়সা পেলাম, তাই না? তাহলে মিস এখানে 40 পয়সা লিখে দিই। এখন এখান থেকে আমরা কি করেছি, 1 টাকা ধার নিয়েছি। তাহলে কত হলো, 1 টাকা 500 টাকার থেকে ধার নিলে কত থাকে, হ্যাঁ 499 টাকা, তাই না? 499 টাকা থেকে এখন আমরা কি করব, হ্যাঁ 105 টাকা বাদ দিব। 499 টাকা, তাহলে কত বাদ দিব, 105 টাকা। তাহলে কত থাকে, 9 থেকে 5 বাদ দিলে কত থাকে, 4। তারপরে আবার 9 থেকে 0 বাদ দিলে 9 থাকে, 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে। তাহলে আমরা কত পেলাম, 394 টাকা। 394 টাকা। তাহলে উত্তর লিখে ফেলে শিক্ষার্থীরা। হ্যাঁ, উত্তর হলো 394 টাকা 40 পয়সা। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা 7 নাম্বার সমাধান করব। মিস 7 নাম্বার প্রশ্নটা পড়ছি, তোমরা সবাই খেয়াল করো। 7 নাম্বার প্রশ্নটা দেখো, মিতুর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন, তার কত টাকা হলো? ধরো তোমার কাছে 50 টাকা আছে, তোমার বাবা আরও তোমাকে 50 টাকা দিয়েছে, তাহলে তোমার কি বেশি হবে না কম হবে? সঠিক বলেছো, বেশি হবে। তাহলে তোমার কি হলো, হ্যাঁ এটাকে কি করতে হবে, বেশি হলে যোগ করতে হবে। ছিল মিতুর ছিল কত টাকা, হ্যাঁ 115 টাকা। 115 টাকা কত পয়সা, 50 পয়সা। তার বাবা দিলেন কত, তার বাবা দিলেন কত, 75 টাকা কত পয়সা, 25 পয়সা। তাহলে মিতুর কত টাকা, তাই না? তাহলে মোট হলো মিতুর কত, মোট হলো, এখন আমরা যোগ করব, তাই না? যোগ। তাহলে শূন্যর সাথে 5 মিলালে কি হয়, 5। আর তারপরে দেখো দশকের ঘরে আছে 5, 5-এর সাথে 2 মিলালে কি হয়, 7। কত পয়সা বের হলো, 75 পয়সা। ঠিক আছে, এবার আমরা টাকাটা দেখব। টাকাটা যোগ করব। 5-এর সাথে 5 মিলালে কি হয়, 10, 10-এর 0, হাতে আছে 1, 1-এর সাথে আমরা 1 মিলাবো দশকের ঘরে, তাহলে 2 হলো, 2-এর সাথে আমরা 7 মিলাবো, তাহলে কত হয়, 9। তারপরে দেখো শতকের ঘরে আছে 1, নিচে কোনো সংখ্যা নাই, তাহলে 1-এর 1 নেমে গেল। তাহলে কত হলো, তার মোট 190 টাকা 75 পয়সা। উত্তর 190 টাকা কত, 75 পয়সা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমরা 9 নং সমাধানে চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? তাহলে 50 টাকার কয়টি নোট দিয়েছে, একটি নোট দিয়েছে, তাই না? সে দোকানে গিয়ে কি করেছে, 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনেছে, আর দোকানদারকে সে 50 টাকার একটি নোট দিয়েছে। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? ফেরত চাইলে আমি কি বলেছি, আগে মিস বলেছি যে ফেরত চাইলে এটা কি হবে, বিয়োগ হবে। 50 টাকার
একটি নোট কি হয় 50 গুণ 1 সমান সমান কত হয় 50কে 50 টাকা। ঠিক আছে, তাহলে সে দোকানদারকে কত টাকা দিয়েছিল 50 টাকা দিয়েছে। তাহলে কি লিখতে পারি রতন দোকানদারকে দিল রতন দোকানদারকে দিল কত 50 টাকা। কিন্তু কি পয়সা আছে নো, কিন্তু সে যে চানাচুরের প্যাকেট কিনেছে সেটার মধ্যে পয়সা আছে, এই জন্য আমাদের এটাতে কী করতে হবে 00 পয়সা লিখতে হবে। ঠিক আছে, তাহলে চানাচুরের প্যাকেট কিনলো চানাচুর কিনলো কত টাকার হ্যাঁ 35 টাকা কত 75 পয়সা। তাহলে আমরা এটাকে কি করব বিয়োগ করব, তাই না? দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল, তাহলে আমরা কি লিখব দোকানদার ফেরত দিল। আমরা এখানে লিখব দোকানদার ফেরত দিল। এখন আমরা বিয়োগ করব। এই যে দেখো এটা হলো কি বিয়োজন, উপরের সংখ্যাটা বিয়োজন কি ছোট, তাহলে আমাদের কি করতে হবে 1 টাকা ধার নিতে হবে। 1 টাকায় কত পয়সা 100 পয়সা, এই পয়সার সাথে পয়সায় যোগ করতে হবে। তাইলে 00 পয়সার সাথে 100 পয়সা যোগ করলে কত হয় হ্যাঁ 100 পয়সা। তাহলে আমরা এখানে রাফটা করে নিই। 100 পয়সা সাথে থেকে আমরা কি করব 75 পয়সা বাদ দিব, এই 75 পয়সা বাদ দিব। তাহলে আমাদের কত পয়সা থাকে দেখো, এই 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে আছে কত 1, এটাকে আবার 10 ধরলাম, হাতের 1 থেকে 10 থেকে হাতের 1 বাদ দিলে কত থাকে 9, 9 থেকে এই 7 বাদ দিলে কত থাকে, 7-এর পর থেকে 9 পর্যন্ত কোনো 7, 8, 9 কত 2, হাতে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, বাম পাশে 0 দরকার নাই। তাহলে আমরা কত পেলাম 25 পয়সা। এখানে আমরা লিখে দিলাম 25 পয়সা। দেখো এখন আমরা কি 100 পয়সা কি করেছি, এখান থেকে 1 টাকা এই টাকা 50 টাকা থেকে 1 টাকা ধার নিয়ে 100 পয়সার সাথে আমরা এই 00 পয়সার সাথে 100 পয়সা যোগ করেছি। তাহলে আমাদের কি করতে হবে এই 1 টাকা এই 50 পয়সা থেকে বাদ দিতে হবে। তাহলে কত থাকে 49 টাকা। 50 টাকা থেকে 100 টাকা 1 টাকা বাদ দিলে কত থাকে 49 টাকা। এই 49 টাকা থেকে আমরা কি করব 35 টাকা বাদ দিব। তাহলে কত থাকে দেখো 9 থেকে 5 বাদ দিলে 4 থাকে, তারপরে 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে। তাহলে কত বের হলো 14 টাকা। কত বের হলো 14 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি, উত্তর 14 টাকা 25 পয়সা। তোমাদের কিন্তু এই রাফগুলো দেখাতে হবে, প্রত্যেকটা রাফ মিস যেভাবে দেখিয়েছি তোমরা এইভাবে রাফ দেখাবে। ঠিক আছে, তাহলে আমার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি শিক্ষার্থীরা। তো চলো এবার আমরা আমাদের বাড়ির কাজটা লিখে নিই। তো শিক্ষার্থীরা আজকের বাড়ির কাজ অধ্যায় 7 এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 থেকে 10 ভাষায় চর্চা করবে। তো অবশেষে শিক্ষার্থী তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।